শুধু নামের ভুলে হামলার মামলায় ১ মাস ধরে জেল হাজতে রয়েছেন চাঁদপুরের ভ্যান চালক আমান সোয়াল। মূল আসামি জেলা ছাত্রলীগের সহসভাপতি আমান আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পলাতক রয়েছেন। যাচাই বাছাই না করা এবং পুলিশের ভুলের কারণে এর কোনো সমাধান পাচ্ছে না ভুক্তভোগী পরিবার। এ বিষয়ে আলোচনার জন্য যোগ দিয়েছেন চাঁদপুর জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর মাসুদ প্রধানিয়া। জনাব মাসুদ প্রধানিয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি শুরুতে আপনার কাছে জানতে চাই যে এভাবে একজনের পরিবর্তে নিরপরাধ আরেকজনকে গ্রেপ্তারের ঘটনাকে আপনি কিভাবে দেখেন? আমরা এখানে দেখছি যে যাহার নামীয় ১১০ জন আসামি এখানে আছে। আর যে আসামির কথা বলা হয়েছে সেখানে হচ্ছে যে ওনার নাম হচ্ছে আমান, পিতা দেখা যায় আব্দুর রশিদ, ১৮৫ নম্বর এজাহারভুক্ত আসামি। যিনি দেখা গেছে উনি ৫ তারিখের পরে এই মোকদ্দমা দায়েরের পরে এই আসামি অদ্যাবধি পর্যন্ত পলাতক আছে। আর যিনি বর্তমানে যে আসামি গ্রেপ্তার হয়েছেন ওনার নাম হচ্ছে আমান সোয়াল, ওনার আব্বার পিতার নাম হচ্ছে মান্নান সোয়াল, ওনার যে সৎ বাবা তার নাম হচ্ছে দুলাল। কাজেই এই আসামি এবং ওই আসামি প্রকৃতপক্ষে ভিন্ন আসামি। এখন দেখা যায় যে পুলিশ তাকে গ্রেপ্তার দেখাইছে ১৮৫ নম্বর আসামি হিসেবে, এটা মারাত্মক ভুল করেছে। এখন যে কাজটা করছে এদের সোর্সটা সঠিক ছিল না, যে পুলিশ আসামিদেরকে ধরার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সহিত যাচাই বাছাই পূর্বক আসামিকে ধৃত করতে হয়। এখানে একটু ব্যত্যয় দেখা যাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে জিনিসটা আমরা দেখছি যে এই সরকার এসে এই আসামিদের এখন কি করা যাবে। দীর্ঘদিন সে জেল হাজতে আছে, একটা গরিব পরিবারের ফ্যামিলি, ভ্যান চালক পরিবার। আমরা যেটা দেখতেছি এই মুহূর্তে আসামির জামিন হওয়া খুবই প্রয়োজন। তাছাড়া এখন যেহেতু এই আসামি এবং এজাহারভুক্ত আসামি ভিন্ন এবং কথিত এই ঘটনার সাথে এই আসামি যেহেতু জড়িত নয় প্রাথমিকভাবে দেখা যাচ্ছে, কাজেই এই সরকার এসে একটা আইন করছে 10 জুলাই 2025। এটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন। আপনি পুলিশের গাফিলতি বা অবহেলা দেখেন কিনা, আর যদি তাই হয় তাহলে এক্ষেত্রে করণীয় কি হতে পারে? জি, এখন এইটাই বলছি যে 10 জুলাই 2025 একটা অন্তর্বর্তীকালীন একটা ইয়ার জন্য গেজেট পাস করা হয়েছে, যে ক্রিমিনাল প্রসিডিউর কোড পাস করানো হয়েছে। সেখানে 100 ফৌজদারি কার্যবিধির 173 এ ধারা সংযোজন করা হয়েছে, যে কোনো আসামি যদি কোনো প্রকৃত ঘটনার সাথে জড়িত না থাকে তাহলে ইচ্ছা করলে অন্তর্বর্তীকালীন একটা সাপ্লিমেন্ট দেখাইতে পারে, তদন্ত প্রতিবেদন দিতে পারে যে আসামি জড়িত নয়। তখন আসামি এই প্রতিবেদনের আলোকে আদালত থেকে জামিন এবং অব্যাহতি দিতে পারে। এই ঘটনা যেহেতু দেখা যাচ্ছে যে ভিন্ন আসামি ভিন্ন লোক, কাজেই এখন কাজ হচ্ছে পুলিশ এই মুহূর্তে তারা প্রতিবেদনটা দাখিল করা, যে এটা একটা এই আসামিটা যাতে এই প্রতিবেদনের আলোকে 173-এর এই ধারা অনুযায়ী প্রতিবেদনের আলোকে আসামির অব্যাহতি চাওয়া, এটা পুলিশের এই মুহূর্তে দায়িত্ব হয়েছে যেহেতু আসামিটা ভিন্ন। এর আগে কিন্তু এরকম ঘটনা আমরা অনেক দেখেছি। ঠাকুরগাঁও এরকম একটা ঘটনা ছিল এবং বেশ অনেক বছর ধরে জেল খেটেছেন তিনি। একই ঘটনা বারবার ঘটছে। রাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চাইতে পারেন কিনা ভ্যান চালক আমান যিনি রয়েছেন? উনি চাইতে পারেন, যেহেতু একটা ক্ষতিগ্রস্ত পরিবার, প্রকৃত ক্ষতি হইলে তারা অবশ্যই রাষ্ট্রের কাছে সে ক্ষতিপূরণ চাইতে পারেন, সেটা রাষ্ট্র দেখতে পারেন। যেহেতু অসহায় গরিব মানুষ ভ্যান চালক, এই পরিবারটা এইভাবে ক্ষতিগ্রস্ত হবে এটা কেউই চায় না, কিন্তু কাম্য নয়, রাষ্ট্রের কাছে কাম্য নয়। কোনো নিরীহ ব্যক্তি যিনি মামলার আসামি নয় তাকে মিথ্যা মামলায় এভাবে জেল খাটতে হবে, তার পরিবার ভরণ পোষণ কে দিবে? এখন যে অবস্থা হচ্ছে, এটা একটা গরিব পরিবার। আরেকটি বিষয় একটু জানতে চাই, আপনার কি মনে হয় ঠিক কোন স্তরে আসলে এখানে গাফিলতিটা হয়েছে? কারণ নামের মিল খোঁজা হয়, ঠিকানা দেখা হয়, নানান বিষয় কিন্তু দেখা হয়, তারপরে একজনকে যাচাই বাছাই করে গ্রেপ্তার করার কথা। জি, সেটাই আমরা দেখছি। এই ক্ষেত্রে আসামিটাকে ওনারা ন্যাশনাল আইডি কার্ড নেন, তারপরে বিভিন্ন সোর্সের মাধ্যমে তাদের বাসস্থান দেখেন, যে আসামির ঠিকানা দেখা হয়েছে যেখানে বঙ্গবন্ধু সড়ক দেখা আছে, আর এই আসামি হচ্ছে যে আমাদের দর্জিঘাট। কাজে এখানে স্থানের নামটাও দেখা যায় ভিন্ন। মামলার এজাহারে আছে বঙ্গবন্ধু সড়ক, আর যে স্থানটা আছে যে আসামিকে ধৃত করা হয়েছে। এই যে ভুলটি হলো, তাদের জন্য আসলে কি শাস্তি রয়েছে বা কি নিয়ম রয়েছে? জি, এখন যদি পুলিশ কোনো ভুল বা অন্যায় করে থাকে এই ক্ষেত্রে তাদের জন্য পুলিশের প্রশাসনিক ব্যবস্থা আছে।
ওরা ওখানে সেখানে ওনারা সেখানে তাদের বিরুদ্ধে প্রশাসনিক মামলা হয়, সেখানে তাদের শাস্তি বিভিন্ন ধরনের শাস্তি আছে, বদলি আছে, বিভিন্ন রকমের পানিশমেন্ট আছে। সেখানে পুলিশ যদি তদন্ত করে সঠিকভাবে তাদের কর্মকর্তাদেরকেও আইনের আওতায় আনতে পারে। এবং আদালত চাইলেও এখানে যদি আদালতের নিকট প্রতিমন হয়, আদালতও এটাকে অনেক সময় প্রশাসনিক মামলা গৃহীত করার জন্য পুলিশকে, আইজিকে বা মন্ত্রণালয়কে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিতে পারে। জি, জনাব মাসুদ প্রধানিয়া, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, সময় দেওয়ার জন্য।